কেমন আছো সবাই? এডুটিভি.com এ তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ইউনিভার্সিটি অফ ঢাকা। এটাই আমার তোমাদের এসএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের ফার্স্ট ভিডিও। এই ভিডিওতে আমরা শুরু করছি আমাদের চ্যাপ্টার ওয়াইজ, যে তোমাদের অ্যাকাউন্টিংয়ে ফার্স্ট পেপারে যে 10টা চ্যাপ্টার আছে সেটার প্রথম চ্যাপ্টারটা। তো দেখো, এটা হলো আমাদের ইন্ট্রোডাক্টরি, একদম ফার্স্টে যে চ্যাপ্টার আছে ওইটার একদম ইন্ট্রোডাক্টরি ভিডিও বলতে পারো। তো দেখো, আমরা এখানে আলোচনা করব হিসাব বিজ্ঞান কি, কাকে বলে, কীভাবে আসলো, এটার এখন কী অবস্থা, কে এটা আবিষ্কার করলো, তারপর হিসাব বিজ্ঞান কাকে বলে, অ্যান্ড দেন হলো একদম যেই কোশ্চেনটা কমন আসে তোমাদের, যে ব্যবসায়ের ভাষা হিসাবে হিসাব বিজ্ঞান, মানে হিসাব বিজ্ঞানকে কেন ব্যবসায়ের ভাষা বলা হয়, অথবা হিসাব বিজ্ঞান ব্যবসায়ের ভাষা ইনভার্টেড কমার মধ্যে ব্যাখ্যা করো। তো এই কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। তো ফার্স্টে চলে আসি যে আমাদের অ্যাকাউন্টিংটা কীভাবে পড়তে হবে। দেখো, অ্যাকাউন্টিংয়ে নর্মালি কোনো থিওরি থাকে না। আমরা লাস্ট কয়েক বছর কোশ্চেনে দেখেছি যে অ্যাকাউন্টিংয়ে নর্মালি থিওরি থাকে না। তো একদম 100 মার্কসের মধ্যে তোমাদের যেই এমসিকিউ যে 30 মার্ক, ওইটা বাদ দিলাম, ওইটার জন্য আমাদের থিওরি পড়া দরকার আছে ওই 30 মার্কের জন্য। আর রিটেন যেই 70 মার্কস, ওইটার জন্য আমাদের ফুলি ম্যাথসের উপরে 70%। ওই ম্যাথের উপরে আমরা একটা এমফাসাইজ দিব। আর ম্যাথগুলো ভালোভাবে বোঝার জন্য যতটুকু থিওরি দরকার ঠিক ততটুকুই আমরা আলোচনা করবো, খুব বেশি না কিন্তু, কারণ থিওরি একটা বোরিং মানে টপিক, বোরিং জিনিস, ওটা একদম সত্যি বোরিং হয়ে যায় সবাই আমরা। তাই আমরা চেষ্টা করবো যে ম্যাথগুলো যতগুলো সম্ভব বেশি করানো যায়। আর আমি চেষ্টা করি যে একই চ্যাপ্টারে অনেক ধরনের ম্যাথ থাকতে পারে। আর অ্যাকাউন্টিং বুঝই তো একদম ম্যাথ, অ্যাকাউন্টিং মানেই ম্যাথ। তো একটা চ্যাপ্টারে যতগুলো ম্যাথ থাকে, যত ধরনের, আমি চেষ্টা করব যে প্রতিটা টাইপ থেকে, প্রতিটা ধরন থেকে একটা করে ম্যাথ করে দিতে, যাতে তোমরা ওই ম্যাথটা করলে বাকি সবগুলো কভার করতে পারো। আর তোমাদের জন্য তো ওপেন ফিল্ড, তোমরা একদম যা যা প্রবলেম হয় তোমরা কমেন্ট করবে, আমরা ওগুলো সলভ করে দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে চলে আসি আমাদের হিসাব বিজ্ঞান কী। দেখো, প্রথমেই হলো আমাদের উৎপত্তি। অনেক অর্থনীতিবিদ বা হিসাব বিজ্ঞানবিদ বলে থাকে যে খ্রিস্টপূর্ব 4500 অব্দে নাকি, মানে খ্রিস্টের জন্মে 4500 বছর আগে নাকি আমাদের অ্যাকাউন্টিং ইন্ট্রোডিউসড হয়েছে বা উৎপত্তি হয়েছে। আর তখন কি হতো? তখন হতো কি, আমাদের গাছের পাতায়, গুহায়, তারপর মাটিতে দাগ কেটে এভাবে হিসাব রাখা হতো। তো ওইটা নিশ্চয়ই খুব টাফ ছিল। তো দেখা যায় যখন মানুষের প্রয়োজন ধীরে ধীরে বাড়তে শুরু করে, মানুষ আরও বেশি উৎপাদন করতে শুরু করে, তখন তো হিসাব বিজ্ঞান ছিলই না, তো হিসাব নিয়ে কেউ জানতো না, ওগুলো মানুষের মাথায় আসেনি। দেখো, যখন উৎপাদন ধীরে ধীরে বৃদ্ধি হয়, উৎপাদন বাড়তে শুরু করে, তখন কি করলো মানুষ, যে হ্যাঁ আমি এতটা উৎপাদন করেছি, ও এতটা করেছে, এভাবে একটা হিসাব রাখার টেন্ডেন্সি চলে আসলো ধীরে ধীরে। তো এই যখনই উৎপাদন আরও বাড়তে শুরু করলো, মানুষের মধ্যে কনফ্লিক্টটাও বাড়তে শুরু করলো। আচ্ছা, তখন কি করলো, যে ইতালিতে এক ভদ্রলোক থাকতেন, যিনি আমাদের অ্যাকাউন্টিংয়ের ফাদার। এক ভদ্রলোক থাকতেন, ওনার নাম ছিল লুকা প্যাসিওলি। ওনার জন্মস্থান ছিল বোর্গো নামের একটা জায়গায়। তো জন্মস্থান অনুযায়ী, আচ্ছা ওইটা আমরা পরে বলবো যে লুকা প্যাসিওলি নিয়ে ঘটনা, কারণ ওইখান থেকে এমসিকিউ আসে, মিনিমাম 1 থেকে 2টা এমসিকিউ আসে লুকা প্যাসিওলি থেকে। তো ওই সবাই লুকা প্যাসিওলির কাছে আসতে শুরু করলো, যে উনি ছিল গণিতবিদ এবং ধর্মযাজক, একটু ম্যাথ ভালো পারতেন আর কি। তো সবাই আসা শুরু করলো। তো লুকা প্যাসিওলি যে একটা সিম্পল কাজ করতো, একেবারে সিম্পল। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানো, যে পৃথিবীর সব কিছু চেঞ্জ হয়, সব কিছুই, শুধু অ্যাকাউন্টিংটা ছাড়া। অ্যাকাউন্টিং লুকা প্যাসিওলি সেই খ্রিস্টের জন্মের 1494 বছর আগে যা আবিষ্কার করছে, এখন ঠিক একই রকম আছে, শুধু একটু মডিফাই হচ্ছে আর কি, কিন্তু বেসিক কথাটা আজও একেবারে সেম। তো আমার মনে হয় কি, যে আমরা যেগুলো ভাবতে পারি এর মধ্যে শুধু অ্যাকাউন্টিংটাই আছে যে জন্ম থেকে আজ পর্যন্ত সেম। দেখো, তো লুকা প্যাসিওলির কাছে আসতে শুরু করলো। লুকা প্যাসিওলি কী করলো, এভাবে হিসাব রাখা শুরু করলো, যে মানুষ আমাকে আজকে 300 টাকা দিল, তাহলে মানুষ আমার কাছে 300 টাকা পাবে। আচ্ছা, কেউ আমাকে 150 টাকা আমার কাছে জমা রাখলো, তার মানে সে আমার কাছ থেকে 150 টাকা পাবে। এরকম করতে সে দিনের শেষে এভাবে হিসাব করতে হয়। আচ্ছা ঠিক আছে, এই দিনে আমি টোটাল 4500 আমার কাছে আসছে, তার মানে 4500 টাকা মানুষ আমার কাছ থেকে পাবে। দুই সাইড সমান। ও কিন্তু জাস্ট এভাবে হিসাব রাখতো। দেখো, এই একটা পাশ, এই একটা পাশ,
এই জন্যই বলা হয় যে দুতরফা দাখিলা পদ্ধতি। আর লুকা প্যাসিওলি হলো দুতরফা দাখিলা পদ্ধতির আবিষ্কারক। তো উনি প্রথমে অ্যাকাউন্টিং আবিষ্কার করেন, তারপরে অনেক কি বলে অ্যাকাউন্টেন্টরা আছেন, অনেক হিসাব বিজ্ঞানীবিদ আছেন যারা এর ডেভেলপ করেছেন। তো এই ছিল আমাদের হিসাবের উৎপত্তি। আর ইতিহাস বলতে গেলে ওই যে প্রথম মানুষ হিসাব রাখতে জানতো না, গাছের পাতায়, তারপরে দেয়ালে মানে মাটির দেয়ালে মাটিতে আঁচড় কেটে, তারপর এইভাবে ওই যে পাথরে দাগ কেটে হিসাব রাখতো, তারপর শামুক আরও যেন কীভাবে হিসাব রাখতো। সেখান থেকে উৎপাদন বৃদ্ধি হলো, উৎপাদন বাড়া শুরু করলো। এক পর্যায়ে মানুষ রিয়েলাইজ করতে শুরু করলো যে না আমাদের হিসাব রাখার দরকার আছে। আর যখনই হিসাব রাখার দরকার আছে এটা রিয়েলাইজ করলো, উৎপাদন বাড়লো, তখনই মানুষের মধ্যে কনফ্লিক্ট বাড়তে শুরু করলো। বিধায় একটা জায়গায় গণিতবিদ বা ধর্মযাজক, খ্রিস্টান ধর্মযাজক যে লুকা প্যাসিওলির কাছে সবাই আসতে শুরু করলো। আর তখন থেকে লুকা প্যাসিওলি একটা বই বের করে। তো দেখো এখন আমরা আসবো যে আমাদের লুকা প্যাসিওলি নিয়ে। এই লুকা প্যাসিওলি কে আমি একটু বলি। দেখো যে লুকা প্যাসিওলি হলেন ইতালিতে থাকতেন। ইতালিতে একজন নাগরিক যে ছিল ধর্মযাজক এবং গণিতবিদ, যে মানে ক্যালকুলেশন খুব ভালো পারতেন। উনি হলো আমাদের লুকা প্যাসিওলি। ওনার জন্মস্থান ছিল বোর্গো নামের একটা জায়গায়, তাই জন্মস্থান অনুসারে ওনাকে ডাকা হতো বোর্গো ডি লুকা প্যাসিওলি। বোর্গো ডি লুকা প্যাসিওলি। তোমরা এই কথাগুলো একটু ভালোভাবে জানো, এগুলো এক্সামে আসবে, এমসিকিউতে আসে, প্রতি বছরই 1 থেকে 2টা কোশ্চেন আসে। আচ্ছা, লুকা প্যাসিওলি প্রথম 1494 সালে অ্যাকাউন্টিংয়ের উপর, অ্যাকাউন্টিংটা মূলত এটা গণিতের উপর একটা বই, ওই বইয়ের নাম হলো সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। খুব কঠিন নাম, স্পেলিংটা তোমরা কিন্তু মুখস্থ করে নেবে, কারণ স্পেলিংটা কিন্তু এমসিকিউতে আসে, অনেক বেশি কঠিন। তো এটা ছিল ম্যাথের উপর একটা বই। এই বইয়ে একটা চ্যাপ্টার ছিল দুতরফা দাখিলার উপরে। আর ওই অংশে যে ওই বইতে সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রি প্রপোর্শনালিটা, এই বইতে একটা অংশ ছিল দুতরফা দাখিলা পদ্ধতির উপরে। যেই অংশটার নাম ছিল, আমি তোমাদের পড়ে শোনাই, ডি কম্পিউটিস এট স্ক্রিপ্টার্স। দি কম্পিউটিস এট স্ক্রিপ্টার্স, এটা হলো দুতরফা দাখিলা পদ্ধতির উপর ছিল। আর এখানে দুতরফা দাখিলা পদ্ধতির উপর 36টা অধ্যায় বা চ্যাপ্টার ছিল। দেখো আমি তোমাদের একটু পড়ে শোনাই। বলা আছে, পরবর্তীতে 1494 খ্রিস্টাব্দে তিনি তার গ্রন্থ সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটা এ দুতরফা দাখিলা পদ্ধতির উপর ডি কম্পিউটিস এর স্ক্রিপ্টার্স নামক অধ্যায়টি লিপিবদ্ধ করেন, যা 1504 খ্রিস্টাব্দে পৃথক পুস্তিকা আকারে প্রকাশিত হয়। তার মানে কি, ওই লুকা প্যাসিওলি 1494 সালে দেখো দুতরফা দাখিলা পদ্ধতির উপর যে চ্যাপ্টারটা লিখেছিল, মানে ওইখানে 36টা অংশ ছিল, তো যে অংশটা লিখেছিল সেই অংশটাই অনেক বেশি ডিমান্ড বেড়ে যায়। ফলে 1504 খ্রিস্টাব্দে উনি কি করে, এটাকে আলাদা বই হিসাবে বের করে। তার মানে আজ থেকে প্রায় 400 বছর আগে। দেখো এখানে আরেকটা কথা বলা ভালো, যে যখন আমাদের শিল্প বিপ্লব ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটে, ঠিক তার পরপরই জেমস কেলি নামে একজন একটা বই লিখে, আর বইটার নাম ছিল প্রিন্সিপালস অফ ডাবল এন্ট্রি সিস্টেম অফ বুক কিপিং। আচ্ছা, তো আমরা কনফিউজড হয়ে যাই যে কোনটা বুক কিপিং আর কোনটা হলো আমাদের অ্যাকাউন্টিং। এইটা আমি আমাদের নেক্সট ক্লাসে একটু ভালো করে বুঝিয়ে দিব, তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবে। তাহলে দেখো এই ছিল আমাদের লুকা প্যাসিওলির। তারপর চলে আসি আমাদের হিসাব বিজ্ঞান কি। দেখো হিসাব বিজ্ঞান হলো আর্থিক লেনদেন সমূহ সুসংবদ্ধভাবে লিপিবদ্ধকরণ, প্রক্রিয়াজাতকরণ এবং সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য সরবরাহ করাকে হিসাব বিজ্ঞান বলে। তাহলে দেখো আমি একটু লিখে দেই যে
বলা আছে যে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমূহ বিভিন্ন উৎস থেকে সংগ্রহ লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট পক্ষসমূহকে তথ্য সরবরাহ করাই হিসাব বিজ্ঞান বলে। দেখো তাহলে হিসাব বিজ্ঞান কি? প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সমূহ বিভিন্ন উৎস থেকে সংগ্রহ ও লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট পক্ষসমূহের নিকট তথ্য সরবরাহ করাকে হিসাব বিজ্ঞান বলে। আচ্ছা, তাহলে দেখো এখন আমরা জাস্ট ডেফিনিশনটা জানবো, এরপরে ভিডিওতে আমরা যে হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের মধ্যে ডিফারেন্সটা শিখব। হিসাব বিজ্ঞান এবং হিসাব রক্ষণের মধ্যে অনেক বেশি ডিফারেন্স। দেখো তাহলে আমরা জানলাম যে হিসাব বিজ্ঞান হলো এমন একটি প্রক্রিয়া যেখানে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়। দেখো তাহলে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার মধ্যে কি কি থাকে? হিসাব বিজ্ঞান হলো এমন একটি প্রক্রিয়া যেখানে তথ্য সংগ্রহ, লিপিবদ্ধকরণ ও তথ্য সরবরাহকরণ থাকে। এবার দেখো এই তিনটা হলো হিসাব বিজ্ঞান প্রক্রিয়া ধাপ। তাহলে আমাদের এমসিকিউ আসে যে হিসাব বিজ্ঞানের কয়টি ধাপ? 3টি ধাপ। 1 নাম্বার তথ্য সরবরাহ, 2 নাম্বার তথ্য সংরক্ষণ বা লিপিবদ্ধ করা, 3 নাম্বার তথ্য সরবরাহ করা। এই 3টা ধাপের মধ্যে আমাদের এই যে মাঝের যে ধাপটা এটাকেই বলা হবে হিসাব রক্ষণ, যাকে ইংলিশে বলা হয় বুককিপিং। তাহলে দেখো অ্যাকাউন্টিং, এই তিনটাকে একসাথে কি বলা হবে? অ্যাকাউন্টিং। তাহলে অ্যাকাউন্টিংয়ের মধ্যে 3টা স্টেপ থাকে, এর মধ্যে যে মাঝের স্টেপটা লিপিবদ্ধকরণ বা হিসাব রক্ষণ, একে বলা হয় বুককিপিং। তো আমরা অনেকেই কনফিউজড হয়ে যায় যে কোনটা অ্যাকাউন্টিং কোনটা বুককিপিং। আচ্ছা তাহলে আবার বলি, অ্যাকাউন্টিং হলো একটা প্রক্রিয়া যেখানে 3টা স্টেপ বা ধাপ থাকে। প্রথম ধাপ হলো তথ্য সংগ্রহ, তারপর হলো লিপিবদ্ধকরণ, আর লাস্টের ধাপ হলো তথ্য সরবরাহ করা। এই মাঝে যে ধাপটা আছে লিপিবদ্ধকরণ, একে আরেক নাম হলো হিসাব রক্ষণ, যাকে ইংলিশে বলা হয় বুককিপিং। তাহলে বুককিপিং হলো অ্যাকাউন্টিংয়ের একটা অংশ, আর অ্যাকাউন্টিংয়ের মধ্যে বুককিপিংয়ের মতো আরও বুককিপিং সহ টোটাল 3টা ধাপ থাকে। এবার দেখো হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য হলো তথ্য সংগ্রহ করা। আচ্ছা, আর হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কি? তথ্য সরবরাহ করা। এটা কখনই ভুলবে না, এটা এমসিকিউতে আসে। কারণ হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য তথ্য সংগ্রহ করা, আর হিসাব বিজ্ঞানের মুখ্য বা প্রধান উদ্দেশ্য হলো সংশ্লিষ্ট ব্যবহারকারীদেরকে তথ্য সরবরাহ করা। আমরা জানবো যে ব্যবহারকারী কারা, ব্যবহারকারী কত ধরনের, কীভাবে আমরা ব্যবহারকারী ভাগ করব, যে কে অভ্যন্তরীণ ব্যবহারকারী, কে বহিস্থ ব্যবহারকারী। তাহলে দেখো যে আমি এটা বারবার বলি যে হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হচ্ছে একটি তথ্য সরবরাহকরণ ব্যবস্থা বা একটি তথ্য সরবরাহকরণ ব্যবস্থা যেখানে 3টা ধাপ থাকে। একটা হলো তথ্য সংগ্রহ, লিপিবদ্ধকরণ এবং তথ্য সরবরাহ করা। আচ্ছা, তো এর মধ্যে যে মাঝে ধাপটা আছে তাকে বলা হয় বুককিপিং। তো দেখো আমরা শিখে গেলাম হিসাব বিজ্ঞান কীভাবে আসছে, উৎপত্তি, কাকে বলে, হিসাব বিজ্ঞানের ধাপগুলো। এরপরের ভিডিওতে আমরা অবশ্যই হিসাব বিজ্ঞান, হিসাব রক্ষণের মধ্যে আরও ডিফারেন্স বলবো এবং আর একটু ডিটেলস যাবো। তাহলে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।